রাতের ট্রেনটা যখন শেওড়াপাড়া স্টেশনে থামল তখন ঘড়িতে ঠিক রাত 2:17। এই সময়টা সাধারণত কেউ নামে না, কিন্তু আজ নামল আমি। আমার নাম আরিফ মাহমুদ, ঢাকায় থাকি, একটা অনলাইন নিউজ পোর্টালে কাজ করি। 7 বছর পর আজ আমি ফিরেছি আমার জন্মগ্রামে চন্দ্রপুর। স্টেশনটা আগের মতোই আছে, কিন্তু তবু যেন বদলে গেছে। লাইটগুলো ম্লান, বাতাসে কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ, দূরে কুকুর ডাকছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডাকগুলো যেন থেমে থেমে আসে, ঠিক যেন কেউ ইচ্ছে করে থামাচ্ছে। আমি ব্যাগটা কাঁধে তুলে প্ল্যাটফর্ম থেকে নামলাম। তখনই মনে পড়ল, এই গ্রামে রাত 2টোর পর কেউ বাইরে থাকে না। শিশুকালে দাদি বলতো, এই সময়টায় যারা হাঁটে তারা সবাই মানুষ না। আমি তখন হেসে উড়িয়ে দিতাম। আজ আর হাসি পেল না। চন্দ্রপুরে ফেরার কারণটা আমি কাউকে বলিনি, কারণটা বললে সবাই বলতো ওখানে যাস না, কিন্তু আমাকে যেতেই হতো, কারণ 7 দিন আগে আমার মায়ের নম্বর থেকে একটা কল এসেছিল। সমস্যা হলো, আমার মা মারা গেছে 6 বছর আগে। কলটা ধরতেই ওপাশে প্রথমে নিস্তব্ধতা, তারপর খুব আস্তে একটা কণ্ঠ, আরিফ, ফিরে আয়। শ্বাস আটকে গিয়েছিল আমার। এই কণ্ঠ আমি ভুলতে পারি না। এই কণ্ঠেই মা আমাকে ডাকত যখন ছোটবেলায় জ্বর হতো। এই কণ্ঠেই মা শেষবার বলেছিল, ভয় পেও না। আমি কিছু বলার আগেই লাইন কেটে যায়। এরপর থেকে প্রতিদিন রাত 2:17 কল আসে। কখনো শুধু শ্বাসের শব্দ, কখনো মাটির মতো ভারী নিঃশ্বাস, আর একদিন ওরা দরজার কাছে। সেই দিনই আমি টিকিট কাটি। স্টেশন থেকে গ্রাম পর্যন্ত যেতে হবে প্রায় 2 কিলোমিটার। আগে এই রাস্তা দিয়ে হেঁটে কত রাত ফিরেছি। আজ কেন যেন পা ভারী লাগছে। চারপাশে ধানক্ষেত, চাঁদ নেই, শুধু আমার মোবাইলের টর্চ। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম, আমার পায়ের শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিলছে। আমি থামলাম, শব্দ থামল। আমি আবার হাঁটলাম, শব্দ ফিরল। কিন্তু সমস্যা হলো, ওটা আমার পায়ের মতো না, খুব ধীরে, যেন টেনে টেনে হাঁটা। আমি পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু তখনই কানে এলো, আরিফ, খুব কাছে। আমি দৌড়াতে শুরু করলাম। বাড়িটা দেখা যেতেই বুকের ভেতর কেঁপে উঠল। আমাদের পুরনো বাড়ি, দোতলা, লাল ইটের, 6 বছর ধরে তালাবদ্ধ। অথচ আজ দরজার ভেতর আলো জ্বলছে। আমি নিশ্চিত জানি এখানে কেউ থাকে না। গেট ঠেলে ঢুকতেই কেমন একটা ঠান্ডা স্রোত শরীর বেয়ে গেল। দরজায় হাত দিতেই খেয়াল করলাম তালা খোলা। আমি ধীরে দরজা ঠেললাম। ঘরের ভেতর ধূপের গন্ধ, মেঝেতে আলপনা আঁকা, আর দেয়ালে মায়ের ছবি, তাজা ফুল দিয়ে সাজানো। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, তুই তো অবশেষে এলি। আমি ঘুরে দাঁড়ালাম। আমার সামনে দাঁড়িয়ে আমার মা, একই শাড়ি, একই হাসি, কিন্তু তার পা মেঝেতে ছুঁয়ে নেই। আমি পেছনে হটতে চাইলাম, কিন্তু পা নড়ল না। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আমার মা, নিশ্চিতভাবেই মা। একই কপালের টিপ, একই ডানগালে ছোট তিল, একই চোখ, যে চোখে ছোটবেলায় আমি ভয় পেলে লুকাতাম। কিন্তু চোখ দুটো আজ অদ্ভুতভাবে স্থির, চোখের পাতা একবারও পড়ছে না। আমি কাঁপা গলায় বললাম, মা, তুমি তুমি তো। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। মরে গেলে কি মা থাকা বন্ধ হয়ে যায়, আরিফ? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মোমবাতির শিখা হঠাৎ লম্বা হয়ে নাচতে লাগল। আমি ফিসফিস করে বললাম, তুমি যদি মা হও তবে তোমার পা। তিনি নিচের দিকে তাকালেন না, শুধু বললেন, ওগুলো দেখিস না। আমি আর সহ্য করতে পারলাম না। আপনি কে? শব্দটা বেরোতেই ঘরের আলো নিভে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু কানের কাছে নিঃশ্বাস, খুব ঠান্ডা নিঃশ্বাস। এই বাড়িতে নাম ধরে ডাকিস না। হঠাৎ আলো ফিরে এলো। আমি মেঝেতে বসে আছি, মাথা ঝিমঝিম করছে, ঘামে ভিজে গেছে জামা। আমার সামনে কেউ নেই। ঘরটা আগের মতোই, ধুলো জমা, আসবাবপত্র ঢাকা, দেয়ালে ফাটল। কোনো আলপনা নেই, কোনো ধূপ নেই, কোনো ফুল নেই।
আমি উঠে দাঁড়িয়ে দৌড়ে দরজার দিকে গেলাম। দরজা বন্ধ, ভেতর থেকে বন্ধ। আমি ধাক্কা দিলাম, তখনই বাইরে থেকে একটা কণ্ঠ। আরিফ? এই কণ্ঠটা চেনা। আমি চিৎকার করলাম, আমি ভেতরে, দরজা খোলেন। তালা খোলার শব্দ। দরজা খুলতেই দাঁড়িয়ে আছে হাশেম কাকা, আমাদের পুরনো প্রতিবেশী। তিনি আমাকে দেখে এক পা পিছিয়ে গেলেন। তুই তুই একা? হ্যাঁ কাকা, আপনি এখানে? হাশেম কাকার মুখ শুকিয়ে গেছে। তিনি নিচু গলায় বললেন, তুই রাতে আসিস কেন? ট্রেন? না, এই গ্রামের রাতে কেউ আসে না। তিনি আমার হাত চেপে ধরলেন। শোন, যা দেখেছিস কাউকে বলিস না। আমি বললাম, আমি আমার মাকে দেখেছি। হাশেম কাকার হাত কেঁপে উঠল। তুই নিশ্চিত? হ্যাঁ। তিনি চোখ বন্ধ করলেন। তাহলে ওরা তোকে চিনে ফেলেছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, ওরা কারা? তিনি আমাকে উঠোনের দিকে টেনে নিলেন। চাঁদ তখন উঠেছে, কিন্তু আলোটা কেমন নীলছে। তিনি ফিসফিস করে বললেন, এই গ্রামে একটা নিয়ম আছে, রাত 2:17 পর মৃতেরা হাঁটে। আমার বুক ধক করে উঠল। এটা কি বলছেন? 6 বছর আগে যেদিন তোর মা মারা গেল, সেদিন রাতে কবরস্থানে আগুন জ্বলেছিল। আমি বললাম, এগুলো কুসংস্কার। হাশেম কাকা আমার চোখের দিকে তাকালেন। তোর মা কেমন করে মরেছিল মনে আছে? আমি চুপ করে গেলাম। মায়ের মৃত্যুটা অদ্ভুত ছিল। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু শরীরে কোনো ক্ষত না থাকলেও মায়ের মুখ বিকৃত ছিল, ঠিক যেন মৃত্যুর আগে তিনি কাউকে দেখে ভয় পেয়েছিলেন। হাশেম কাকা বললেন, তোর মা একা মরেনি। ঠিক তখনই দূরে কুকুর ডাকার শব্দ উঠল। একটা না, অনেকগুলো, সব একসাথে, কিন্তু শব্দগুলো আসছে কবরস্থানের দিক থেকে। হাশেম কাকা ফিসফিস করলেন, ভেতরে চল। আমরা দৌড়ে তার বাড়িতে ঢুকলাম। দরজা বন্ধ করতেই দরজায় নখের আঁচড়, একটার পর একটা। কেউ বাইরে থেকে দরজা চাচ্ছে না, খামচাচ্ছে। আমি কাঁপা গলায় বললাম, কাকা। তিনি আমাকে জানলার দিকে তাকাতে বললেন। আমি তাকালাম। জানলার বাইরে দাঁড়িয়ে আমার মা, কিন্তু এবার তার মুখের চামড়া ঝুলে পড়ছে, চোখের গর্ত কালো, আর ঠোঁট নড়ছে। দরজা খোল আরিফ। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা জিনিসটা আর মানুষ নয়। আমি সেটা বুঝে গেছি। আমার মায়ের মুখ, কিন্তু চোখের ভেতর কোনো চোখ নেই, শুধু গাঢ় অন্ধকার, যেন অনেক গভীর কোনো গর্ত। হাশেম কাকা দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন, তার ঠোঁট কাঁপছে। চোখে চোখ রাখিস না আরিফ। আমি চোখ সরাতে পারছিলাম না। ওটা হাসল। হাসিটা কেমন টেনে লম্বা হল, মুখের চামড়া আরও নিচে নামল। আমি তোকে জন্ম দিয়েছি। তার কণ্ঠ এবার একা না, একসাথে অনেক কণ্ঠ মিশে গেছে। হঠাৎ জানালায় আঘাত, ঠক, কাঁচে ফাটল। হাশেম কাকা চিৎকার করে বললেন, পেছনে আয়। আমরা দৌড়ে ঘরের ভেতরের ঘরে ঢুকলাম। তিনি দরজায় কাঠের আলমারি ঠেলে দিলেন। বাইরে থেকে আবার নখের আঁচড়, এবার আরও জোরে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এগুলো কি কাকা? তিনি মেঝেতে বসে পড়লেন। চন্দ্রপুরে একসময় কবরস্থানে জায়গা ছিল না। আমি তাকিয়ে আছি। 10 বছর আগে গ্রামের মুরব্বীরা একটা সিদ্ধান্ত নেয়, পুরনো কবরের ওপর নতুন কবর। আমি বললাম, এটা তো অনেক জায়গায় হয়। হয়, কিন্তু ওরা নাম না পড়ে করেছিল। তার চোখে পানি। আর ওরা জেগে ওঠে। তিনি বলতে লাগলেন, রাত 2:17, ঠিক এই সময়েই প্রথম কান্নার শব্দ শোনা যায়। মাটি নড়ে, কবর ফেটে যায়। যারা ভুলে গেছে, যাদের নাম কেউ ডাকে না, যাদের কবর মুছে গেছে, ওরা ফিরে আসে। আমি ফিসফিস করে বললাম, আমার মা? হাশেম কাকা মাথা নেড়ে বললেন, তোর মা ওদের থামাতে গিয়েছিল। আমার বুক কেঁপে উঠল। কিভাবে? সে নাম পড়ত প্রতি বৃহস্পতিবার রাতে। ওরা তোর মায়ের গলা চিনে ফেলেছিল। হঠাৎ দরজার ওপাশে নিস্তব্ধতা, খুব ভয়ঙ্কর নিস্তব্ধতা। তারপর, আরিফ। এইবার কণ্ঠটা একদম কানের কাছে। আমি ঘুরে তাকালাম। আমার পেছনে একটা ছায়া, মায়ের মতো,
কিন্তু অনেক লম্বা। হাশেম কাকা চিৎকার করে উঠলেন, দৌড়! আমরা পেছনের দরজা ভেঙে বাইরে বের হলাম। গ্রামটা বদলে গেছে, সব ঘর অন্ধকার, কোনো আলো নেই, শুধু রাস্তার ওপর দাঁড়িয়ে আছে মানুষগুলো। না, মানুষ না, ওরা হাঁটছে উল্টো দিকে, মাথা পেছন দিকে ঘোরা। হাশেম কাকা বললেন, কবরস্থানে যেতে হবে। আপনি পাগল? না গেলে ওরা ছাড়বে না। আমরা দৌড়াতে লাগলাম, চারপাশে ফিসফিস, নাম ডাক, নাম ডাক। কবরস্থানের গেট দেখা গেল, গেট ভাঙা, ভেতরে আগুন জ্বলছে। আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে ছায়ারা, মাটির মাঝখানে একটা খোলা কবর। হাশেম কাকা আমাকে ধাক্কা দিয়ে বললেন, নাম ডাক আরিফ। কার নাম? তিনি চিৎকার করলেন, আমার না, তোর মায়ের না। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করলাম, ফাতেমা বেগম। হাওয়া থেমে গেল, ছায়ারা থামল, খোলা কবরের ভেতর থেকে একটা হাত উঠল, আর তখনই বুঝলাম এটা শুরু মাত্র। কবরের ভেতর থেকে ওঠা হাতটা মানুষের, কিন্তু চামড়াটা নেই, শুধু কালচে মাংস আর নখগুলো অস্বাভাবিক লম্বা। আমি পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা জমে গেছে। হাশেম কাকা আমার কাঁধে হাত রেখে বললেন, ভয় পাস না, এখন থামলে চলবে না। হাতটার পর ধীরে ধীরে উঠে এলো মাথা, মাটিতে আধা পোতা একটা মুখ, চোখ নেই, কিন্তু মুখটা আমার দিকে ঘোরানো। নামটা ভুল বলেছিস। কণ্ঠটা ভাঙা, যেন একসাথে অনেক কণ্ঠ মিশে আছে। আমি কাপা গলায় বললাম, মায়ের নাম তো এটাই। হাশেম কাকা চিৎকার করে উঠলেন, পুরো নাম, পুরো নাম। আমি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলাম। মা কখনো নিজের পুরো নাম বলতো না, কিন্তু একটা পুরনো কাগজের কথা মনে পড়ল, তার নিকাহনামা। আমি চিৎকার করে বললাম, ফাতেমা বেগম বিনতে আব্দুল করিম। মুহূর্তেই আগুনের শিখা উল্টো দিকে বেঁকে গেল, চারপাশের ছায়াগুলো কেঁপে উঠল, ফিসফিস থেমে গেল। কবরের ভেতর থেকে সেই জিনিসটা চিৎকার করল, আমরা ভুলে যাইনি। মাটি ফেটে গেল, একটার পর একটা হাত উঠতে লাগল। হাশেম কাকা হাঁটু গেড়ে বসে পড়লেন, আরিফ, আর সময় নেই। আমি চিৎকার করলাম, কি করতে হবে? তিনি আমার দিকে তাকালেন, তার চোখে ভয় না, বরং অপরাধ বোধ। তোর মা আমাকে বলেছিল, যদি ওরা আবার জাগে, শেষ ডাকটা তোকেই দিতে হবে। আমার বুক ধক করে উঠল। কেন আমি? কারণ তুই রক্তের সম্পর্ক। হঠাৎ কবরের ভেতর থেকে আরেকটা মুখ ভেসে উঠল। এইবার আমি চিনতে পারলাম, আমার মা, কিন্তু যেভাবে আমি তাকে মনে রেখেছি সেভাবে না। মুখে গভীর ফাটল, চুল এলোমেলো। তিনি আমার দিকে তাকালেন, আরিফ, ভয় পেও না। এই কথাটা তিনি বলতেন যখন ছোটবেলায় আমি দুঃস্বপ্ন দেখতাম। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মা, তুমি সত্যি? তিনি ধীরে মাথা নেড়েছেন। আমি পুরোপুরি নই, আমি আটকে আছি। কিসে? নাম ভুলে যাওয়ায়। চারপাশে ছায়ারা আবার এগোতে শুরু করেছে। হাশেম কাকা ফিসফিস করে বললেন, শোন, যাই হোক, শেষ নামটা ডাকতে হবে। কার নাম? তিনি চোখ বন্ধ করলেন। তোর নিজের। আমি স্তব্ধ। আমার? হ্যাঁ, নিজের নাম ডাকলে ওরা ঠিক করে নেয় তুই কার। মা আমার দিকে তাকিয়ে বললেন, যদি ডাকিস, তুই আর আগের মতো থাকবি না। চারপাশে মৃতদের কণ্ঠ একসাথে উঠল, ডাক, ডাক। আমি হাঁপাতে হাঁপাতে চিৎকার করলাম, আরিফ মাহমুদ বিনতে। হঠাৎ থামলাম। কার নাম বলবো? বাবার নাম? আমার বাবা তো জন্মের আগেই মারা গিয়েছিল। আমি কখনো পুরো নাম জানতাম না। ছায়াগুলো একদম কাছে। মা চিৎকার করে বললেন, সত্যিটা বল। আমি চোখ বন্ধ করে শেষবারের মতো চিৎকার করলাম, আরিফ মাহমুদ, যার কোনো কবর নেই। সব কিছু থেমে গেল, হাওয়া বন্ধ, আগুন নিভে গেল, ছায়াগুলো একে একে মাটিতে ঢুকে গেল। মা আমার দিকে তাকালেন, তার মুখ শান্ত। এটাই তোর মুক্তি, আর আমারও। তিনি ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গেলেন। হাশেম কাকা নিঃশব্দে বসে আছেন। ভোরের আলো ফুটছে। ভোরের আলো যখন কবরস্থানের ওপর পড়ল, চন্দ্রপুর যেন আবার মানুষে ভরা একটা গ্রাম হয়ে উঠল। পাখির ডাক, দূরে আজানের ধ্বনি, কিন্তু আমার ভেতরে একটা শূন্যতা। হাশেম কাকা উঠে দাঁড়ালেন ধীরে ধীরে,
এক রাতে তিনি যেন 10 বছর বুড়ো হয়ে গেছেন। তিনি বললেন, সব শেষ। আমি বললাম না, কারণ আমি জানি সব শেষ হয়নি। গ্রামে ফিরতেই মানুষজন দরজা খুলল। যারা আমাকে দেখছে তাদের চোখে ভয় নেই, বরং বিস্ময়। একজন ফিসফিস করে বলল, ও তো ফিরে এসেছে। আমি কারো দিকে তাকালাম না। আমাদের বাড়ির সামনে দাঁড়াতেই হাশেম কাকা থামলেন। এখানে তুই ঢুকবি না। কেন? তিনি নিচু গলায় বললেন, এই বাড়িতে তুই কখনো থাকিসনি। আমি তার দিকে তাকালাম। মানে? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তুই জন্মেছিলি মৃত। আমার বুক কেঁপে উঠল। কি বলছেন? তোর মা 7 মাসের গর্ভে তোকে হারায়। গ্রামের কবরস্থানে তোকে দাফন করা হয়, কিন্তু কবরের নামফলক বসানো হয়নি। আমি মাথা নেড়ে বললাম, এটা মিথ্যে। হাশেম কাকা আমার চোখের দিকে তাকালেন। তোর কোনো ছবি নেই ছোটবেলার, তোর জন্ম সনদ নেই, তোর বাবার নাম নেই। সব কথা সত্য। আমি কখনো খেয়াল করিনি, অথবা করতে চাইনি। তিনি বললেন, তোর মা তোকে ভুলে থাকতে দেয়নি, প্রতি রাতে নাম ডাকত। শেষ পর্যন্ত তুই ফিরে আসিস। আমার গলা শুকিয়ে গেল। আমি তাহলে কি? হাশেম কাকা বললেন, তুই সেই নাম যাকে কেউ ভুলে যেতে পারেনি। আমি সেই দিন গ্রাম ছেড়ে যাই। কেউ আমাকে আটকায়নি, কেউ বিদায়ও দেয়নি। ঢাকায় ফিরে সব স্বাভাবিক, নিউজ অফিস, বন্ধু, কোলাহল। কিন্তু একটা ব্যাপার বদলে গেছে। ঘড়িতে রাত 2:17 বাজলেই আমার ফোন বেজে ওঠে, নিজের নাম্বার থেকেই। আমি ধরলে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাস। একদিন সাহস করে বললাম, কে? ওপাশ থেকে খুব পরিচিত কণ্ঠ। ভয় পেও না। মায়ের কণ্ঠ। আমি ফোন কেটে দিই। আজ এই গল্পটা লিখছি আমি, কারণ জানি যে পড়ছে সে হয়তো হাসবে, কিন্তু যদি আজ রাতে ঠিক 2:17 তোমার ফোন বেজে ওঠে আর স্ক্রিনে নিজের নাম ভেসে ওঠে, তখন মনে রেখো, সব কবরেই নাম থাকে না, আর সব নামই মরে যায় না।